আপনারা লক্ষ্য করে দেখবেন যেখানেই কারাপ্টেড লোকজন আছে সেখানেই ব্যর্থতা। উদান্তা সিং এর সিলেকশনটা ওয়াজ আ শকিং হরিবল ডিসিশন। কোচ ম্যানেজমেন্টের সাথে রফা চুক্তি করেছে যে আমি আমার কোটা সিস্টেম গোয়া কোটা খেলাবো, যতদিন আমি এফসি গোয়ার দায়িত্বে আছি আমার কোটার ছেলেরা খেলবে, তাতে টিমের পারফরমেন্স ভালো হোক আর নাই হোক। 50 কোটি টাকা করে বাবুরা এফএসডিএল এর থেকে নিচ্ছিলেন এতদিন ধরে, সেই টাকাগুলো কি তাদের সব মানে প্রাইভেট ব্যাংক অ্যাকাউন্টসে চলে গেছে কিনা? ন্যাশনাল টিমের কোচ, আপনার থেকে এটা আশা করিনি। যখন স্টার্টিং 11টা দেখলাম না, খুব খারাপ লেগেছিল। আর হামজা চৌধুরী সেকেন্ড হাফে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আই এম ভেরি মাচ অ্যাংরি অন মানালো মার্কেজ। বিসিসিআই আজকে একদিনে আসেনি, পৃথিবীর এক নম্বর একদিন এফএসডিএল ভালো করেছে, টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে। সুনীল ছেত্রীকে আনা হয়েছে যে এই যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ব্যক্তিরা নিজেদের ব্যর্থতা, যে তারা একটা ফরওয়ার্ড স্ট্রাইকার গোল করার লোক তৈরি করতে পারেনি, সেই ব্যর্থতা ঢাকার জন্য স্বপ্ন দেখতে পারে না। এদের স্বপ্ন দেখার মতো সেই মেটাটা নেই। সত্যি আপনাদের লজ্জা হওয়া উচিত। এবারে ভারতীয় ফুটবলটাকে শেষ করে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। একটু আগে একটা ম্যাচ হয়ে গেল, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, যেটা আমরা দেখলাম। আমি লাইভেও ছিলাম এবং সেখানে আমার যতগুলো বক্তব্য যা যা বলার সবই প্রায় বলে দিয়েছিলাম। বাট তাও এই ভিডিওটি কেন বানাচ্ছি, বিকজ আমার মনে হয় তখন হয়তো সব মানুষের কাছে সেই কথাগুলো পৌঁছায়নি, এবং সেই যে আমার বক্তব্যগুলো একটু গুছিয়ে বলার চেষ্টা করব। যারা যারা ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসে, ইন্ডিয়ান ফুটবলে ইন্টারেস্ট রাখে, তারা শুনবে এবং তোমাদের বা আপনাদের যা বক্তব্য হবে সেটাই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন। আজকে আমরা এফসি এশিয়ান যে টুর্নামেন্টটা 2027-এ হতে চলেছে সৌদি আরবিয়াতে, সেই টুর্নামেন্টের আজকে কোয়ালিফিকেশান ছিল গ্রুপ সি এর, যেখানে প্রথম ম্যাচে আমরা বাংলাদেশকে আটকে দিলাম, বাংলাদেশকে ড্র করলাম, বাংলাদেশের সাথে ড্র করলাম। এটা কি বলা ঠিক হবে? আই ডোন্ট থিঙ্ক। বাংলাদেশ এটা বলতে পারে যে বাংলাদেশ আমাদেরকে আটকে দিল, কারণ বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ইজ 185, আমাদের ফিফা র্যাঙ্কিং ইজ 126। বাংলাদেশে হামজা চৌধুরী কেমন খেললো, সকলে আমরা অনেক রকম মানে চিন্তায় ছিলাম যে হামজা চৌধুরী কেমন খেলবে, ভালো খেলবে, খারাপ খেলবে, সব কিছু নিয়ে বলবো আজকের এই ভিডিওটিতে। যদি ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করবেন। ভারতীয় ফুটবলের যদি মনে হয় যে এই ভিডিওটি দেখে কোনো রকম কোনো উন্নতি হতে পারে, যে কারাপ্ট একদম কারাপ্ট ইন দ্য সেন্স এই যে কোটা সিস্টেম, এই যে কারাপ্ট লোকজন বসে রয়েছে। আগের লাইভে না আমি একটু আগে মানালো মার্কেজের কথা বলছিলাম, যে মানালো মার্কেজ কিভাবে তার মানে শুধু আমি নয়, তোমরাও যারা দেখছিলে বা তোমরা এখনো যারা দেখছো তারাও হয়তো এটা এগ্রি করবে, যে মানালো মার্কেজ কিভাবে তার গোয়া কোটাটা দিয়ে আর কি এই টিমটাকে আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে গোয়া কোটাটা তিনি কিভাবে চালালেন। তিনি কি এটার পিছনে একা রয়েছেন? আই ডোন্ট থিঙ্ক। আমার মনেই হয় না যে এটার পিছনে উনি একা রয়েছেন। এটার পিছনে ওই কারাপ্ট যারা রয়েছে না, কারাপ্টেড নাম বলা যাবে না, আবার দে আর ভেরি পাওয়ারফুল। সেই কারাপ্টেড লোকজন, যে আপনারা লক্ষ্য করে দেখবেন যেখানেই কারাপ্টেড লোকজন আছে সেখানেই ব্যর্থতা, ধারাবাহিক ব্যর্থতা। ভারতীয় ফুটবলে ধারাবাহিক ব্যর্থতা। কারাপ্টেড লোকজনরা বছরের পর বছর দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলকে চালিয়ে যাচ্ছে। এবং এই যে আজকের রেজাল্টটা মানে এতটা লজ্জাজনক, আমার মনে হয় তাদের তো লজ্জা নেই। ডেফিনেটলি তাদের যদি লজ্জা থাকতো তাহলে তারা মানে উইথ ইমিডিয়েট এফেক্ট গদিটা ছেড়ে দিতেন তারা, তবে তারা কেউ ছাড়তে পারবেন না কোনো জায়গাতেই। ভারতীয় স্পেশালি মানে আমি ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে বলছি, কারণ অন্য জায়গাতে ব্যর্থতাও আছে, সফলতাও আছে, বাট ভারতীয় ফুটবলের ক্ষেত্রে না কোনো সফলতার মানে কোনো সাইন অন্তত আমি দেখতে পাই না। কারণ যারা বাংলাদেশের সাথে হোম ম্যাচে নিজেদের ঘরের মাঠে যারা বাংলাদেশের সাথে একটা গোল দিতে পারে না, যারা মানে কোচ এবং ম্যানেজমেন্ট শুধু কোচ নয়, পুরো ম্যানেজমেন্ট যারা কোচকে তার গোয়া কোটা চালাতে হেল্প করে, ডেফিনেটলি আজকে কোচ তার গোয়া কোটা চালিয়ে টিমটাকে এই জায়গায় নিয়ে এলো। নাহলে আজকের ম্যাচটা থেকে আমরা বেটার রেজাল্ট করতে পারতাম বলে আমার এখনো বিশ্বাস। যদি স্টার্টিং 11-এ ছোট 2-3টে চেঞ্জ আমরা করতাম, আমরা যদি নাওরেম মহেশ সিংকে প্রথম থেকে ইনজেক্ট করতাম, আমরা যদি সুরেশ সিংকে প্রথম থেকে ইনজেক্ট করতাম, তাহলে হয়তো আমরা যদি রাইট ব্যাকে আমরা যদি বালপুইয়াকে প্রথম থেকে ইনজেক্ট করতাম। কারণ এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে প্রথম থেকে বরিস সিং যাই খেলুক ইন্ডিয়ান সুপার লিগে ন্যাশনাল টিমের জার্সিতে স্টার্ট করা একটা সারপ্রাইজিং। এবং অনেকেই বলছে যে উদান্তা সিং এর সিলেকশনটা ওয়াজ আ শকিং হরিবল ডিসিশন। মানে এখানে আমি কোনোভাবেই বলবো না যে ইস্ট বেঙ্গলের প্লেয়ার বলে মহেশ সিংকে নেওয়া হয়নি, এটা আমি কোনোদিনও বলবো না। মহেশ সিং মোহনবাগানের প্লেয়ার হোক, মুম্বাইয়ের প্লেয়ার হোক, নেওয়া হতো না। তার কারণ ওখানে কোচ ম্যানেজমেন্টের সাথে রফা চুক্তি করেছে যে আমি আমার কোটা সিস্টেম গোয়া কোটা খেলাবো,
যতদিন আমি এফসি গোয়ার দায়িত্বে আছি আমার কোটার ছেলেরা খেলবে, তাতে টিমের পারফরমেন্স ভালো হোক আর নাই হোক। এবং এই কোটা সিস্টেম অনেক দিন ধরেই চলছে। কোটার ক্যাপ্টেন, কোটার গোলকিপার, আমরা দীর্ঘদিন ধরে বলছি। ক্যাপ্টেনের তাও পারফরমেন্স আছে, গোলকিপারের পারফরমেন্স ছিল না শেষ 2 বছর ধরে, তাও গোলকিপার খেলে গেছে, ঠিক আছে। তো অল ওভার সেই সব জায়গাগুলোকে নিয়ে, মানে অল ওভার যখন আমরা ম্যাচটা নিয়ে আজকে আলোচনা করব, শুরুটা এতটাই আমাদের খারাপ হলো আমাদের আজকের ম্যাচে, যেখানে বাংলাদেশ আমাদের থেকে ভালো খেলতে শুরু করলো প্রথম 20 মিনিট স্পেশালি। এবং বিশাল কেইতের কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ভুলগুলো হচ্ছিল রাহুল রেখের সাথে, কারণ কি? কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সেই অর্থে কোনো রকম কোনো ক্যাম্প করা হয় না। আমাদের এখানে ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে সময় দেওয়া হয় না, এখানে ইনভেস্টই করা হয় না। কারণ যে 50 কোটি টাকা করে বাবুরা এফএসডিএল এর থেকে নিচ্ছিলেন এতদিন ধরে, সেই টাকাগুলো কি তাদের সব মানে প্রাইভেট ব্যাংক অ্যাকাউন্টসে চলে গেছে কিনা সেই প্রশ্ন রাখলাম। আমি এটা কোনো উক্তি পাস করলাম না, আমি প্রশ্ন রাখলাম। কারণ তারা তো মানে ন্যাশনাল টিমের কোনো রকম কোনো উন্নতি করতে পারেনি, সব কটা এক একটা টোটাল ফেলিয়ার, গদি আঁকড়ে আলো করে বসে আছে। আর আমরা যারা ফুটবল পাগল তারা ভাবছি যে আমাদের দেশ ভালো করবে, আমরা ভালো ফুটবল খেলবো। আমাদের এই ভাবনাটাই ভুল। এই সিস্টেমের ভেতর যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন, অযোগ্য ব্যক্তিদের সংখ্যা মানে 10 জন থাকলে 9 জন তাদের মধ্যে যোগ্য নন। 10 জন থাকলে আমি বলবো না যে 10 জনে 10 জনই অযোগ্য, 10 জনে 8 জন 9 জন যোগ্য নন। সেই জন্যই তো, তাদের যোগ্যতা না থাকার জন্যই তো এই ফেলিয়ার। আপনারা বারবার আমি আবার বলছি, দেখবেন যেখানে যেখানে সাফল্য নেই সেখানে সেখানেই অযোগ্য ব্যক্তিদের ভিড়, অযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হচ্ছে, যেখানেই সাফল্য নেই। এবং এই ভারতীয় ফুটবলটাও তাই। এবং আমি তো বলবো মানালো মার্কেজ ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ, আপনার থেকে এটা আশা করিনি। যখন স্টার্টিং 11টা দেখলাম না, খুব খারাপ লেগেছিল। আপনার থেকে এই যে আপনি যে ফেভার করবেন, আপনার যে ক্লাবে আপনি কোচিং করান, এটা আপনার থেকে এক্সপেক্ট করিনি। আপনাকে একটা রেসপেক্টের চোখে আমি দেখতাম, আজকের পরে দেখবো কিনা সেটা তো একটা প্রশ্নচিহ্ন চলে এলো। কারণ আপনি যেভাবে আজকে নাওরেম মহেশ-সিংকে ড্রপ করে নিজের এফসি গোয়ার প্লেয়ারকে খেলিয়ে একটা লজ্জা দিলেন বাংলাদেশের কাছে, আমাদের এর সমর্থকদের ফেস করতে হয়। কারণ আমাদের লাইভে তখন বাংলাদেশের সমর্থকরা চলে এসছে, কারণ তাদের কাছে ইন্ডিয়ার সাথে ড্র করাটাই একটা বিশাল ব্যাপার। আজকে যদি একটা 70 র্যাঙ্কের টিমের সাথে, আমি এর আগেও বলেছি, 70 র্যাঙ্কের টিমের সাথে আমরা ড্র করি, আমরা খুশি হব ডেফিনেটলি। তো বাংলাদেশও সেই জন্য খুশি ইন্ডিয়ার সাথে ড্র করে। আর হামজা চৌধুরী সেকেন্ড হাফে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আমরা ফিজিক্যালি যে কতটা পিছিয়ে আছি, মানে কি বলবো, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড লেভেলে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলে, সেটা আজকে হামজা চৌধুরী যখন একটা করে শোল্ডার পুশ করছিল তখন আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা সব কিছুতে পিছিয়ে, কোয়ালিটিতে, ফিটনেসে, যতগুলো অ্যাসপেক্ট হয় একটা ডেভেলপিং মানে নেশন যারা ফুটবল খেলে, আমি বলছি না যে বাংলাদেশ ডেভেলপিং ফুটবল নেশনের মধ্যে পড়ে, হামজা চৌধুরী পড়ে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল। সেটা ওকে দেখে বোঝা যাচ্ছিল। কই বাংলাদেশের অন্য প্লেয়াররাও তো আমাদের শোল্ডার পুষে আমাদের প্লেয়ারদের ফেলতে পারছিল না, পারবেও না। তো হামজা আজকে যথেষ্ট ভালো খেলেছে। টেকনিক্যাল জায়গা থেকে যদি বলি, সেকেন্ড হাফে আমার যতটুকু মনে হয়েছে, ডিফেন্সিভ মিডফিল্ড, রাইট ব্যাক, সেন্টার ব্যাক, 3টে পজিশনেই ও খেলছিল। যখন যেখানে দরকার হয়েছে, সুনীল ছেত্রী থেকে ও একটা ডুয়েল লড়ার চেষ্টা করছিল সেকেন্ড হাফে বারবার, এবং যেটাতে বেশিরভাগ ক্ষেত্রে ও সফল হয়েছে। লিস্টান কোলাথোর সাথে ও ডুয়েল লড়েছে, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে ও সফল হয়েছে। খুব কম ক্ষেত্রে আমি দেখেছি, মানে আমার যতটুকু মনে পড়ছে, একবারই খুব সম্ভবত হামজা চৌধুরীকে ডিসপোজিশন করে দিয়েছিল, ওর পা থেকে বল কেড়ে নিয়েছিল নাওরেম মহেশ-সিং। যদিও তারপরে নাওরেম মহেশ-সিং বলটা নিয়ে সেই বলটাকে ঠিকভাবে পাস করতে পারিনি, যেটা থেকে আমাদের ফল আমরা পাইনি, মানে রেজাল্ট আমরা পাইনি। ফার্স্ট হাফে তো কোচ ডান দিকে উদান্তা এবং ডান দিকে বরিসকে দিয়ে পুরো ওই দিকটা বন্ধ করে দিলেন। সুভাষিস লিস্টান কন্টিনিউ চেষ্টা করে গেছে। আমি বলবো কোচকে, যদি আপনার এতই মানে ফেভারিজম করতে হয় গোয়াকে নিয়ে, তাহলে আপনি মানে আগে থেকে বলে দিন যে আপনি ন্যাশনাল টিমের কোচ না এফসি গোয়ার কোচ। আপনি যদি এফসি গোয়ার প্রেমটা ভুলতে না পারেন, আমরা আজকে যখন লাইভে এসেছিলাম, আমার এখানে এফসি গোয়াকে টার্গেট করার কোনো উদ্দেশ্য নেই, সিরিয়াসলি বলছি। বাট আই এম ভেরি মাচ অ্যাংরি অন মানালো মার্কেজের ওপরে জাস্ট মাথাটা গরম হয়ে গেছে। মানে এটা ভাই পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে নাওরেম মহেশ-সিং আগের দিন দুর্দান্ত ফর্মে ছিল, তাকে আপনি আজকে বসিয়ে দিচ্ছেন কোন স্পর্ধায়, কোন আস্পর্ধায়? আপনি একটু বলুন এসে। আপনার আমি পোস্ট ম্যাচটা দেখিনি, আপনি এসে কি হিস্ট্রি জিওগ্রাফি বলেছেন আমি দেখিনি, কারণ আপনার থেকে কোনো কথা শুনতেই আমার ইচ্ছা করছে না। আজকে যারা ভারতীয় ফুটবল এমনিতেই কোণঠাসা, ক্রিকেট তো উঠবে, ক্রিকেট তো সাকসেস আছে, যেখানে সাকসেস আছে সেখানে লোকে দেখবে ভাই ভিড় করে।
আর এখানে কিছু মানে ক্রিকেটের যারা মানে কি বলবো, যারা ম্যানেজমেন্ট, যেসব বিভিন্ন টিম, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির, তারা যথেষ্ট যোগ্য। সেটা মার্কেটিংয়ের অ্যাসপেক্টে বলো, টিম বিল্ডিংয়ের অ্যাসপেক্টে বলো, বিসিসিআই ইজ কেপেবল ভাই। তারা যারা চালাতো, যারা আজকে একদিনও তো এই জায়গায় আসেনি। বিসিসিআই আজকে একদিনে আসেনি, পৃথিবীর 1 নম্বর একদিনে হয়নি। হ্যাঁ, হয়তো ক্রিকেট খুব কম দেশ খেলে, বাট তাদের মধ্যে তো বিসিসিআই সব থেকে বেশি টাকা আর্ন করে। ইন্ডিয়া তো পরপর আইসিসি ট্রফি জিতছে এতদিনের ব্যর্থতার পরে, কারণ ওখানেও কিছু ভারতীয় লোকজন আছে। কিন্তু ওখানেও কি সব কিছু স্বচ্ছ? না, স্বচ্ছ নয়। ওখানে বিজনেস মডেলটা কেন এত ভালো? কারণ ওখানে কিছু লোক কাজ করার ইচ্ছে আছে, এখানকার লোকের কাজ করার ইচ্ছে নেই। 50 কোটি পেয়েছে, 25 কোটি পকেটে। এফএসডিএল ভালো করেছে, টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে। ফ্রিতে টাকা খেয়ে শেষ 10 বছর ধরে, আইএসএল আসার পরে কেন উন্নতি হয়নি? এফএসডিএল তো টাকা দিয়েছিল। এফএসডিএল তো 50 কোটি টাকা করে প্রতি বছর দিয়েছে। সে টাকাগুলোর হিসেব কোথায়? সেই টাকাগুলোর হিসেবটা কোথায়? আজকে একটা কোচকে এনেছেন, যে কোচ একটা ক্লাবের কোচ, একটা ন্যাশনাল টিমের কোচ। ইয়ার কি হচ্ছে? ফেভারিজম তো চলে আসবেই, এটা তো হিউম্যান নেচার। উনি ভুল করেছেন। উনি ওনার অ্যাজ এ ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হিসাবে উনি আজকে ব্যর্থ। উনি হতাশ করেছেন আমাদেরকে। এই গোয়ার যে 4টে প্লেয়ারকে স্টার্ট করিয়ে স্টার্টিং 11 করে না, ম্যাক্সিমাম 2 জন স্টার্ট করে। আয়ুষ ছেত্রী কি করতে মাঠে নেমেছিল আজকে? সুরেশ সিং ওয়াংজাম, যে এতদিন ধরে এই সিস্টেমে রয়েছে, বছরের পর বছর এই সিস্টেমের পার্ট, তাকে বসিয়ে দিয়ে আপনি আয়ুষ ছেত্রীকে খেলাচ্ছেন। আপনি কি ইয়ার্কি মারছেন স্যার? মনে হয় আপনি ইয়ার্কি মারছেন। আপনি এফসি গোয়ার কোচ হিসাবে আপনার সবসময় আমি প্রশংসা করি। আপনার ওপরে আমার অনেক আশা ছিল, এক্সপেকটেশন ছিল, আপনি ফুটবলটা বোঝেন। বাট আপনি কিন্তু সেটা রাখলেন না আজকের পরে। পরবর্তীতে কিন্তু এক্সপেক্ট করবেন না যে আপনাকে সবসময় অন্ধের মতো সমর্থন করব, কারণ আমি অন্ধের মতো কারুকে সমর্থন করি না। অ্যান্ড বাংলাদেশের সবাইকে বলবো, যারা কমেন্ট করছিলে, যদি এই ভিডিওটা তোমরা দেখো, বাংলাদেশ থেকে যারা দেখছে এই মুহূর্তে, হামজা তোমরা ভালো খেলেছো, তোমাদের আজকে হারা উচিত ছিল, তোমরা ড্র করেছো। তোমরা ভালো খেলেছো তাই তোমরা ড্র করেছো, না হলে তোমাদের ইন্ডিয়ার হামজাকে নিয়েও তোমাদের ইন্ডিয়ার সাথে আজকে ড্র করা উচিত নয়। ইন্ডিয়ার কোচ, ইন্ডিয়ার ম্যানেজমেন্ট এবং কিছু ইন্ডিয়ান প্লেয়ার যাদের এই টিমে খেলার উচিত নয়, তাদেরকে আনা হচ্ছে শুধুমাত্র নিজেদের গদি বাঁচানোর জন্য। সুনীল ছেত্রীকে ক্রিটিসাইজ করবো না, সুনীল ভালো খেলতে পারিনি। আমি এক্সপেক্টও করি না প্রতি ম্যাচে সুনীল গোল করবে। আগের দিন সুনীল গোল করেছিল, আমি এক্সপেক্ট করি না। 95টা গোল করেছে যে ভারতীয় জার্সিতে, তাকে ক্রিটিসাইজ করবো না অ্যাজ এ ফুটবলার, অন্তত ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য। বাড়ি ও 40 বছর বয়সে রোজ গোল করবে না। ও যাতে গোল করতে পারে, ওকে আনা হয়েছে কিসের জন্য? সুনীল ছেত্রীকে, পরিষ্কার কথা, সুনীল ছেত্রীকে আনা হয়েছে যে এই যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ব্যক্তিরা নিজেদের ব্যর্থতা, যে তারা একটা ফরওয়ার্ড স্ট্রাইকার, গোল করার লোক তৈরি করতে পারেনি, সেই ব্যর্থতা ঢাকার জন্য সুনীল ছেত্রীকে আনা হয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? তো দিস ইজ ভেরি মাচ ক্লিয়ার। তো আমরা কিরকম গ্রুপ স্টেজটা শুরু করলাম দেখতেই পেলে। এখানে আমাদের 6টা ম্যাচ জেতা উচিত, তাহলে তো গ্রুপ স্টেজ টপ কেন স্বপ্ন দেখবো। এরা অ্যাকচুয়ালি স্বপ্ন দেখতে পারে না। এদের স্বপ্ন দেখার মতো সেই মেটাটা নেই, সেই বুদ্ধিটা নেই যে স্বপ্ন দেখবো যে আমরা এএফসির। এরা ভাবছে কোনো রকমে তো হয়ে যাবে, সিঙ্গাপুর আছে, হংকং আছে, বাংলাদেশ আছে, হয়ে যাবে, ও চলে যাবো, তাতেই আমাদের পকেট চলে যাবে, ব্যবসা চলে যাবে। সব একই চেনে চলছে, লুপটা একই। আমি বারবার বলছি, যেখানেই ব্যর্থতা লক্ষ্য করে দেখবেন, লুপ এক, সেম জিনিস চলছে। অযোগ্য ব্যক্তিদের ভিড় এবং আনপ্রফেশনাল ওয়েতে চলছে। এরা নাকি আবার একটা 16 দলের লিগ করবে। যারা একটা কোচ আনতে পারে না। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য একটা কোচ আনতে পারেনি, 2 টাইমিং করাচ্ছে। মানালো মার্কেসকে দিয়ে 2 টাইমিং করাচ্ছে। তো এইগুলোই হবে 2 টাইমিং করালে। ইগস টিম আজকে টাকা দিতে হচ্ছে আগেরবার নিজেদের দোষের জন্য। মানে এদের লজ্জাও নেই। সত্যি আপনাদের লজ্জা হওয়া উচিত। এবারে ভারতীয় ফুটবলটাকে শেষ করে দিচ্ছে। আর ব্র্যান্ড পাবেন না, লগ্নি পাবেন না, লোকে মুখ দেখে টাকা দেবে না। বিজনেসম্যানরা তাদের হার্ড আর্নড মানি আপনাদের পিছনে বছরের পর বছর দেবে না। ঠিক করেছে এফএসডিএল, বলেছে আপনাদেরকে দেবে না শেয়ারের বেশি শতাংশ। ঠিক বলেছে, দেওয়া উচিত না, আপনারা যোগ্য নন। এত 10 বছরে কি করেছেন টাকাগুলো নিয়ে? 50 কোটি টাকা করে যে দিয়েছে 10 বছর ধরে, 500 কোটি টাকা কি করেছেন ভারতীয় ফুটবলের জন্য? কিচ্ছু করতে পারেননি আপনারা। টোটাল ফেলিওর যাকে বলে, টোটাল ফেলিওর। আর এবং প্লেয়ারদের কথা তো বললাম। আজকে কিছু প্লেয়ার মাঠে নেমে কি করতে মাঠে নেমেছিল জানি না। খুব খারাপ দিন, কালো দিন আমি বলবো ভারতীয় ফুটবলের জন্য, কালো দিন।
যে 2019-এ মাঠে বসে দেখেছিলাম বাংলাদেশের সাথে ড্র করেছে, আজকে 2025-এ এসেও সেই 5 বছর 6 বছর বাদে দেখছি আবার বাংলাদেশের সাথে ড্র। মানে ভারতীয় ফুটবল এগোলো না। তার জন্য দায়ী থাকবে এই মানালো মার্কেজের মতো কোচেরা, যারা এই ফেভারিজম করছে, এবং সেই সমস্ত এই অফিসিয়ালরা, কর্মকর্তারা, যারা এই ভারতীয় ফুটবলকে আনপ্রফেশনাল ওয়েতে চালাচ্ছে বছরের পর বছর ধরে। তারাই দায়ী থাকবে। তারাই আমাদের বাস্তবটাকে, মানে আমাদের স্বপ্নটাকে কোনোদিনও বাস্তব হতে দেবে না। আমাদের ড্রিমটা যে ওয়ার্ল্ড কাপ খেলাটা একবার দেখবো ভাই, ব্রাজিল আর্জেন্টিনা ভোর 5:30টায় খেলতে নামবে, সেটা নিয়ে উন্মাদনা বেশি। আমি ব্রাজিলকে সাপোর্ট করি, কারণ আমি ইন্ডিয়াকে সাপোর্ট করতে পারিনি কোনোদিন ওয়ার্ল্ড কাপে, আর পারবোও না কোনোদিন। যতদিন আপনারা আছেন, আপনারা সেই আমার স্বপ্নটাকে বাস্তব হতে দেবেন না। বুঝতে পেরেছেন? যাই হোক, অনেক কিছুই বললাম। তোমাদের কি মনে হলো আমার বক্তব্যগুলো শুনে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ। এখনের মতো টাটা।